প্রিয় দর্শক, আজকে আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে। অনেকেই জানেন ব্রাহ্মণবাড়িয়ার বৃহত্তর সদর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি আজকে আপনাদের কাছে তুলে ধরছি। নিদারাবাদ গ্রামে 1987 সালের অক্টোবর মাসের কোনো এক তারিখে একই পরিবারের 7 জনকে হত্যা করা হয়েছিল। নৃশংসভাবে, বীভৎসভাবে হত্যা করা হয়েছিল। সেই ঘটনাটি আজও মনে পড়লে শরীর শিউরে উঠে, শরীরের পশম দাঁড়িয়ে যায়। ঘটনাটি শুরু হয়েছিল 1987 সালের সেদিন ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের সনাতন ধর্মাবলম্বী শশাঙ্ক দেবনাথ নামের এক দরিদ্র মুড়ির মোয়া বিক্রেতা হঠাৎ নিখোঁজ হয়ে যান। ঠিক নিখোঁজ বলা যায় না, কারণ পাশের গ্রামের পূর্ব পরিচিত তাজুল ইসলামের ডাকে বাড়ি থেকে বেরিয়ে যান শশাঙ্ক দেবনাথ। শশাঙ্ক তার সন্তান সম্ভবা স্ত্রী বীরজাবালাকে যাওয়ার সময় বলে গিয়েছিল তিনি গুড় আনতে বাজারে যাচ্ছেন, ফিরতে ঘন্টাখানেক দেরি হতে পারে। না, এরপর শশাঙ্ক আর ফেরেননি, কোনো দিনই ফেরেননি। ঘন্টা যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, শশাঙ্ক আর ফেরেননি। এরপর তাজুল ইসলামকে যতবারই বীরজাবালা জিজ্ঞেস করেছিলেন শশাঙ্ক কোথায়, তাজুলের একটাই জবাব, শশাঙ্ক তার কাছে জমি বিক্রি করে ভারতে চলে গেছে। কিন্তু শশাঙ্কের স্ত্রী বীরজাবালা তাজুলের কথায় বিশ্বাস করতে পারছেন না। তাজুলের প্রতি বীরজাবালার সন্দেহ বাড়তেই থাকে। ধৈর্য যখন বাঁধ ভাঙে, তখন নিরুপায় হয়ে শশাঙ্কের স্ত্রী বীরজাবালা বাধ্য হয়েই আদালতে তাজুলের নামে অপহরণের মামলা রুজু করেন। কারণ তাজুলই তো সেদিন বীরজাবালার স্বামী শশাঙ্ক দেবনাথকে ডেকে নিয়ে গিয়েছিল। এক পর্যায়ে তাজুল পুলিশের ভয়ে গা ঢাকা দেন। একদিন গ্রামে থাকেন তো এরপর আবার হারিয়ে যান, আবার গ্রামে ফিরেও আসেন। এদিকে বীরজাবালাকে মামলা তুলে নিতে বারবার চাপ প্রয়োগ করেই চলছে তাজুল বাহিনী। কিন্তু শশাঙ্কের স্ত্রী বীরজাবালা তার সিদ্ধান্তে অনড় থাকেন, কোনো মতে তিনি মামলা তুলে নিবেন না। এভাবে 2 বছর কেটে যায়। মামলার রায় ঘোষণারও দিন ঘনিয়ে আসতে থাকে, আর তাজুল গং আঁকতে থাকে ভয়ঙ্কর এক লোমহর্ষক ষড়যন্ত্র, যা গোটা বাংলাদেশকে কাঁদিয়েছিল সেদিন, যার ফলাফল 2 বছর পরের বিভীষিকাময় এক রাত্রি। 1989 সালের সেপ্টেম্বর মাসের এক রাত্রিতে শশাঙ্কের মতো এবার উধাও হয়ে গেল শশাঙ্কের গোটা পরিবারও। এক রাতের মধ্যে হাওয়া সবাই। শশাঙ্কের পরিবারে ছিলেন তার স্ত্রী এবং 5 সন্তান। পরের দিন গ্রামের মধ্যে রটে গেল শশাঙ্ক এবার তার পরিবার নিয়ে ভারতে পাড়ি জমিয়েছে। শশাঙ্ক যেহেতু আগেই ভারতে চলে গেছে, 2 বছর পর সুযোগ বুঝে তার স্ত্রী ও ছেলে মেয়েদেরকেও এখন ভারতে নিয়ে গেছে। এখানেই সমাপ্ত হলো দ্বিতীয় অধ্যায়ের। তার মধ্যে স্থানীয় কেউ কেউ দাবি করে বসলো
শশাঙ্ক তাদের কাছে তার বাড়িঘর ও জমি জমা বিক্রি করে পরিবার নিয়ে চলে গেছে ভারতে। তাদের মধ্যে তাজুল বললেন, যেহেতু শশাঙ্ক তার জমির মালিকানা বুঝিয়ে দেয়নি, সুতরাং এই জমি তার। বীরজাবালাও সেটি জানত। এক পর্যায়ে ঝগড়াঝাটি হলেও সময়ের ব্যবধানে তা মিটেও গেল। কিন্তু শশাঙ্ক দেবনাথ ও তার স্ত্রী বীরজাবালা কোথায়? তার ছেলেমেয়েরা কোথায়? গ্রামের কারো মাঝে এমন প্রশ্ন তৈরি হয়নি সেদিন। গ্রামের লোকজন শশাঙ্ককে গালাগালি করে বলতে লাগলো, মালাউনের বাচ্চা এক জমি তিনজনের কাছে বিক্রি করে আকারাগো দেশে পালাইছে। বেঈমান মালাউন। কাহিনীটা তবে এখানে শেষ হলেও পারত, কিন্তু না, এখানেই ঘটনার শুরু। এর কিছুদিন পরেই গ্রামের স্কুল শিক্ষক আবুল মোবারক একদিন বিকেলে নৌকা যোগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে থোপাজুড়ি বিলের পানিতে দুর্গন্ধযুক্ত তেল ভাসতে দেখেন। তিনি কিছুটা শঙ্কিত হলেন। শিক্ষক আবুল মোবারক সেদিন তিনি মাঝিকে নৌকাটা খানিক ঘুরিয়ে নিতে বলেন। হঠাৎ নৌকার নিচে কি একটা আটকে যাওয়ায় দুলে উঠে নৌকা। মাঝির বৈঠায় খটখট শব্দ শুরু হয়। কিছুটা সন্দেহ হয় শিক্ষক আবুল মোবারকের। মাঝি তখন বৈঠা দিয়ে পানির নিচে খোঁচাখুচি করতেই উঠে আসে একটি ড্রাম। ড্রামটির মুখ আটকানো, চারিদিকে ভয়ঙ্কর দুর্গন্ধ। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় শিক্ষক আবুল মোবারক হরসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলেন। এক পর্যায়ে গ্রাম খুলতেই সবাই স্তব্ধ হয়ে গেল। কি দেখছে এসব? এক গ্রামে 3টি লাশ, নৃশংস হত্যা। এমন নৃশংসতা দেখে কারো কারো মনে আরো সংশয় বাড়তে লাগলো। এবার সন্ধান চলল আরো অনেকক্ষণ। এক পর্যায়ে বিলেই পাওয়া গেল আরেকটি ড্রাম। সেই ড্রামে টুকরো টুকরো করে রাখা আছে বীভৎস আরো 3 জনের লাশ। 6টি লাশ। ওরা আর কেউ নয়, 11 দিন আগে নিখোঁজ হওয়া ওই গ্রামেরই নিরীহ শশাঙ্ক দেবনাথের স্ত্রী বীরজাবালা ও তাদের 5 সন্তানের লাশ। সবার মাঝে একটা চাপা নিস্তব্ধতা। শশাঙ্কর এক মেয়ে সুনীতিবালা তার শ্বশুর বাড়িতে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। এদিকে ঘটনার পরপরই গা ঢাকা দেয় তাজুল ও গ্রামের কিছু লোক। সারা দেশে তখন আলোড়ন সৃষ্টি হয়। তখনই পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে ওঠে। তদন্তে নামে পুলিশ প্রশাসন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার শশাঙ্কের জমি দখল করতে প্রথমে শশাঙ্ককে খুন করে, লাশ গুম এবং পরে এক রাতে পুরো পরিবারকেই নৌকায় তুলে নিয়ে হত্যার পর টুকরো টুকরো করে ড্রামে ভরে বিলে পুঁতে ফেলা হয়। হত্যাকারীরা দিনে প্রচার করেছিল বীরজাবালার পরিবার ভারতে চলে গেছে। গ্রামের মানুষও বুঝতে পারল না। গ্রামের মানুষও বীরজাবালা, শশাঙ্ক, তাদের পরিবারকে বুঝতে পারল না। পুলিশের তদন্তে দেখা যায়, মূলত শশাঙ্ক দেবনাথের সম্পত্তির উপর লোভ ছিল পাশের গ্রামের কসাই তাজুল ইসলামের। এই কারণেই প্রথমে
অপহরণ করে শশাঙ্ক দেবনাথকে হত্যা করেছিল সে। 2 বছর পর তার স্ত্রী সন্তান সহ 6 জনকে হত্যা করে ড্রামে চুন মিশিয়ে লাশ ভরে বিলে ফেলে দেয়া হয়। শশাঙ্ক দেবনাথ ও তার স্ত্রী বীরজাবালার সর্বকনিষ্ঠ নিহত সন্তানের বয়স ছিল মাত্র 2 বছর। বীরজাবালা ও তার সন্তানদের লাশ পাওয়ার পর থেকেই তাজুল গং লাপাত্তা। হত্যাকাণ্ডের আগে তাজুলের বিরুদ্ধে বীরজাবালার অপহরণ মামলা, তারপর বীরজাবালা ও 6 খুন এবং লাশ পাওয়ার খবরে তাজুলের ফেরারি হওয়া, পুলিশের তদন্তে সব জায়গাতেই তাজুল 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 এই খুনের প্রধান আসামি। ইতিমধ্যে ধরা পড়ে গেছে তাজুলের সহযোগীরাও। যেভাবে তাজুলকে খুঁজে পায় পুলিশ। 1989 সালের অক্টোবর মাসে তাজুলকে খুঁজতে মরিয়া হয়ে ওঠে পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলার বিভিন্ন সংস্থা। কোনোভাবেই তাজুলের টিকিটেরও সন্ধান পাওয়া যাচ্ছিল না। এই ঘটনা নিয়ে সারা দেশের মানুষের কৌতূহল এবং আতঙ্ক বাড়তেই লাগলো। পত্রিকায় ও কলামের পর কলাম ছাপা হচ্ছে, কিন্তু তাজুলকে ধরতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও অনবরত চাপের মুখে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর ঘুম হারাম হয়ে গেছে তাজুলকে খুঁজতে খুঁজতে। এদিকে তাজুলের কোনো ছবি নেই, তাই বোঝা যায় না কে তাজুল আর কে অন্য কেউ। শেষ পর্যন্ত স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে পুলিশ জানতে পারেন তাজুল কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল, সেখানে তার ছবিও থাকতে পারে। পুলিশ হন্যে হয়ে কৃষি ব্যাংকে হানা দেয় এবং শেষ পর্যন্ত তাজুলের একটি ছবি পাওয়া যায়। সেই ছবি মতে সারা দেশে অভিযান চালালেও পুলিশ তাজুলকে খুঁজে পায় না। হন্যে হয়ে খুঁজছে তাজুলকে। এর কিছুদিন পরে সিআইডির এক গোয়েন্দা কর্মকর্তা ঢাকার কাকরাইল মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একজন মুসল্লিকে দেখে থমকে যান সেই সিআইডি কর্মকর্তা। সন্দেহ হলো কিছুটা। মুসল্লির গালে লম্বা দাড়ি, চুল পেছনে ঘাড়ের নিচে পর্যন্ত নেমে গেছে, মাথায় সাদা গোল টুপি। তাবলিগ জামাতের একদল মানুষের মাঝে লোকটি দাঁড়ানো। কিছুক্ষণ পরেই তারা অন্য একটি জেলায় দিনী দাওয়াতের কাজে চলে যাবেন। সিআইডির ওই গোয়েন্দা কর্মকর্তা পকেট থেকে ভাঁজ করা পত্রিকার ছেঁড়া একটি কাগজ বের করলেন। একবার কাগজের দিকে তাকাচ্ছেন, আরেকবার লোকটির দিকে তাকাচ্ছেন। তিনি বুঝতে পারছেন না পত্রিকার ছবির মানুষটি তার সামনে দাঁড়ানো ব্যক্তি একই কিনা। ছবিতে কিন্তু দাড়ি নেই, চুল ছোট, আর সামনে যে লোক দাঁড়িয়ে আছেন সেই লোকের লম্বা দাড়ি এবং বাবরি চুল। পরক্ষণেই গোয়েন্দা অফিসার সিদ্ধান্ত নিলেন এটি সেই ব্যক্তি যে কিনা এক পরিবারের 7 জনকে নৃশংসভাবে হত্যা করেছিল, সেই তাজুল ইসলাম। ওই লোকের চোখে চোখ রাখেন সেই গোয়েন্দা কর্মকর্তা। চোখাচোখি হতেই তিনি নিশ্চিত হন এই সেই লোক, এই সেই হত্যাকারী যাকে গোটা দেশের মানুষ খুঁজছে। সঙ্গে সঙ্গেই গোয়েন্দা কর্মকর্তা সঙ্গীদের নিয়ে ঝাপটে ধরেন জব্বা পরা লোকটিকে। লোকটি তখন চিৎকার করে মুসল্লিদের কাছে সাহায্য চাইতে লাগলেন। মুসল্লিরাও এগিয়ে আসলো। সিআইডির সেই গোয়েন্দা কর্মকর্তা তার সঙ্গে থাকা সিআইডির পরিচয়পত্র দেখান এবং বলেন হরসপুর ইউনিয়নের নিদারাবাদের একই পরিবারের 7 জনকে নৃশংসভাবে হত্যা করেছিল সেই হত্যাকারী তাজুল। গোয়েন্দা পুলিশের দল তাজুলকে
মালিবাগ সিআইডি দপ্তরে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এ ঘটনায় ৩৮ জনকে দায়ী করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে দেয়া জবানবন্দিতে তাজুল এই হত্যাযজ্ঞের যে বিবরণ দিয়েছিলেন তা পড়তে গেলে যে কারোই গা শিউরে উঠবে। মানুষ যে কতটা পাশবিক, নিষ্ঠুর ও ভয়ঙ্কর হতে পারে তা এই হত্যাযজ্ঞের জবানবন্দি প্রমাণ করে। তাজুলের জবানবন্দিতে তাজুল বলেছিল, আমি শশাঙ্ক দেবনাথের সম্পত্তি দখল করার জন্য বীরজাবালা ও তার সন্তানদের হত্যা করার পরিকল্পনা করি। হত্যার ৫-৬ দিন পূর্বে পাঁচগাঁওয়ের বাজারের একটি কাঠের দোকানের পিছনে আমি আব্দুল হোসেন ও বাগদিয়ার হাবিবকে প্রথমে জানাই যে শশাঙ্কের সম্পত্তি দখলের জন্য বীরজাবালা ও তার সন্তানদের হত্যা করতে হবে। আব্দুল হোসেন আমার কথায় রাজি হয় এবং ১০০০ টাকা দাবি করে। আমি ২০,০০০ টাকা দিতে রাজি হই। এর পরের দিন বাজারের চায়ের দোকানে আব্দুল হোসেন আমাকে টাকা জোগাড় করে বাগদিয়া গ্রামের মমিনের কাছে জমা রাখতে বলে। ২ দিন পর আমি মমিনের নিকট প্রথম দিনে ১৫,০০০ টাকা জমা রাখি। একই সঙ্গে ঘটনার কাজে সহায়তা করার জন্য অন্যান্য আসামিকে নিয়োজিত করি। ৩রা সেপ্টেম্বর আব্দুল হোসেন আমাকে জানায় ঘটনার জন্য লোকজন প্রস্তুত এবং ৫ সেপ্টেম্বর রাতে ঘটনা ঘটাতে হবে। আমি এখতারপুরের শহীদ মাঝির ইঞ্জিনের নৌকা ২০০ টাকায় ভাড়া করি। ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টায় মমিন, হাবিব, ইদ্রিস আলী, আলী আজম, আলী আহমেদ, শামসু, বাদশাহ, সুতামিয়া, বেলু, ফিরোজ, আব্দুল হোসেন, সৈয়দ মিয়া, জর্জ মিয়া, আবু সায়েদ, কাশেম, তাজন, হরিপুরের ফিরোজ, শহীদ, মানু মেম্বার এবং পরিচিত ৮-১০ জন নৌকা যোগে পায়ে হেঁটে আমার বাড়িতে আসে। তখন আমি একটি ছোট ঘরে শুয়েছিলাম। আব্দুল হোসেন সেই ঘরে গিয়ে আমাকে সংবাদ দেয়, সব লোকজন এসে পৌঁছেছে। এরপর একটি ইঞ্জিন নৌকায় আমি, আব্দুল হোসেন, ইদ্রিস আলী, বাগদিয়ার হাবিব বাদশাহ, ফিরোজ, কাশেম, ধনু, আলী আজম, আলী আহমেদ এবং বাকি ৪ জন উঠি। আমার হাতে একটা রামদা, অন্যদের হাতে লাঠি, বল্লম, টর্চ লাইট ছিল। মুমিন ব্রাহ্মণবাড়িয়া থেকে ২টি ড্রাম, লবণ ও ২ মণ চুন আগে কিনে রেখেছিল। ড্রাম, চুন ও লবণ ইঞ্জিনের নৌকায় রাখি। রাত আনুমানিক ১২টায় ২টি নৌকা যোগে আমরা শশাঙ্ক দেবনাথের বাড়ির দিকে রওনা দিই। নৌকা ২টি শশাঙ্ক দেবনাথের বাড়ির পাশেই ভিড়াই। বাকিরা সকলে শশাঙ্কের বাড়িতে উঠে আসি। ফিরোজ প্রথমে একটি লোহার শাবল দিয়ে বীরজাবালার ঘরের পিছনের জানালার রড বাঁকা করে ভিতরে প্রবেশ করে এবং ঘরের সামনের দরজা খুলে দেয়। আমরা কয়েকজন ভিতরে প্রবেশ করি, অন্যরা তখন বাইরে পাহারায়। দরজা খোলার পর বীরজাবালা ও তার ছেলে মেয়েদের পশ্চিমের কক্ষে চৌকিতে ও মাটিতে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই। আমি ও আব্দুল হোসেন বীরজাবালার মুখে চেপে ধরি। বীরজাবালার বড় মেয়ে সামান্য চিৎকার দিয়েছিল। বাকিরা বীরজাবালার ৫ ছেলে মেয়েকে মুখ চাপিয়ে কোলে করে নৌকায় ওঠায়। নৌকায় ওঠানোর পর আবুল হোসেন বীরজাবালা ও তার ছেলে মেয়েদেরকে ধমক দিয়ে বলে, শব্দ করলে কেটে ফেলব। তারপর ইঞ্জিন নৌকাটি ধোপাজুড়ি বিলে নিয়ে যাই।
ইঞ্জিনবিহীন নৌকাটি ইঞ্জিনের নৌকার পিছনে ছিল। ধোপাজুড়ি বিলে নৌকা থামিয়ে আব্দুল হোসেন ও ফিরোজ বীরজাবালাকে চেপে ধরে। আমি রামদা দিয়ে বীরজাবালার নাভি বরাবর 2-3 কোপ দিয়ে দ্বিখণ্ডিত করি। আলী আজম ও ফিরোজ বীরজাবালার বড় মেয়ে নিয়তিকে চেপে ধরে। আব্দুল হোসেন রামদা দিয়ে 2 কোপে মেয়েটিকে দ্বিখণ্ডিত করে। ধনমিয়া বীরজাবালার ছোট ছেলেকে গলা চেপে মেরে ফেলে। ফিরোজ আলী বীরজাবালার ছোট মেয়েকে চেপে ধরলে আলী আজম দাঁত দিয়ে দ্বিখণ্ডিত করে। বাদশাহ এবং হাবিব বীরজাবালা ও শশাঙ্কের ছোট 2টি ছেলেকে কুপিয়ে দ্বিখণ্ডিত করে। বীরজাবালাকে কাটার সময় শরীরে কাপড় ছিল না। তারপর দ্বিখণ্ডিত দেহগুলিকে 2টি খালি ড্রামে ভর্তি করে লবণ ও চুন দিয়ে ঢাকনা বন্ধ করে পানিতে ডুবিয়ে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখি। পরে রক্তরঞ্জিত নৌকাটি ধুয়ে ফেলি। আমি ও আব্দুল হোসেন সবাইকে সতর্ক করে দিই, ঘটনা ফাঁস করলে বীরজাবালার মতো পরিণতি হবে সবার। ঘটনার পরদিন ব্রাহ্মণবাড়িয়া এসে আমার চাচাতো ভাই মতিউর রহমানকে 9 শতক নিজের জমি রেজিস্ট্রি করে দিই। জবানবন্দিতে তাজুল বীরজার স্বামী শশাঙ্ক দেবনাথের হত্যার বিবরণও দিয়েছিল। শশাঙ্ককে তাজুল হত্যা করেছিল আরো 2 বছর আগে। জবানবন্দিতে তাজুল সেই হত্যা সম্পর্কে বলেছিল, 2 বছর পূর্বে এক শুক্রবার সকাল 5:30টায় আমি ও আমার জামাতা ইনু মিয়া শশাঙ্কের বাড়িতে যাই। শশাঙ্ককে জানাই তার মেয়ের জামাই মনা দেবনাথ ভারত সীমান্তে তার জন্য অপেক্ষা করছে। শশাঙ্ক তার কথা অনুযায়ী জামা পরে আমাদের সাথে বের হয়। আমি এবং ইনু শশাঙ্ককে নিয়ে মাধবপুরের নিজনগড় গ্রামে আজিদের বাড়িতে গিয়ে উঠি। আজিদের বাড়ির একটি ঘরে শশাঙ্ককে বসিয়ে রাখি। আজিদ শশাঙ্ককে জানায় সীমান্তে স্পেশাল পার্টি কাজ করছে, তাই এখন সীমান্ত পার হওয়া সম্ভব না, মধ্যরাতে পেরোতে হবে। আনুমানিক রাত 12টায় ওই ঘরে আমি, ইনু, আজিদ এবং অপর 2 জন লোক শশাঙ্কের গলায় গামছা ফাঁস দিয়ে হত্যা করি। আজিদ এবং অপরিচিত 2 ব্যক্তি শশাঙ্কের মৃতদেহ কাঁধে করে ভারতের চেহরিয়া গ্রামে নিয়ে যায় এবং একটি পরিত্যক্ত রিফিউজি ক্যাম্পের পাতকুয়ায় নিক্ষেপ করে চলে আসে। এই নারকীয় হত্যাযজ্ঞের দায়ে বিচারের রায়ে ফাঁসি হয়েছিল তাজুল ও তার সহযোগীদের। তাজুল ও তার সহযোগীদের প্রতি মানুষের এতটাই ঘৃণা ছিল যে ফাঁসি হওয়ার পর নিদারাবাদ গ্রামে মানুষ উৎফুল্ল হয়ে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করেছিল। এমনকি তাজুল ও তার সহযোগীদের লাশ যখন জেল থেকে বের করছিল তখন মানুষ থুতু আর জুতা মেরেছিল সেই লাশের উপর। সেই খুনের ঘটনা স্মরণ করতে গেলে আজও আঁতকে ওঠেন নিদারাবাদের মানুষ।